বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর ডিএম হওয়া স্বামী পৌঁছল স্ত্রীর কুঁড়ে ঘরে। তারপর যা হল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা, যা বিহারের রাজধানী পাটনার কাছে অবস্থিত একটি ছোট গ্রামের, যেখানে গ্রামের শেষ প্রান্তে ক্ষেত আর কাঁচা রাস্তার মাঝে একটি সাধারণ বাড়ি ছিল। সেই বাড়ি যেখানে মাটির দেওয়াল গরমে তেতে উঠত আর বর্ষায় স্যাঁতস্যাঁতে হয়ে যেত। সেই বাড়িতেই থাকত অমিত। না কোনো বড় প্রতিপত্তি, না উঁচু পদমর্যাদা, না তার আগে পিছে চলার মতো কোনো লোক। শুধু চোখে ছিল বড় স্বপ্ন আর মনে কিছু করে দেখানোর আগুন। এমন আগুন যা দারিদ্র্যের প্রতিটি শীতল নিঃশ্বাসেও নিভত না। অমিত ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। গ্রামের সরকারি স্কুলের ভাঙা বেঞ্চে বসে জানালা দিয়ে দেখা ক্ষেতগুলোর দিকে তাকিয়ে সে বড় বড় স্বপ্ন বুনত। তার কাছে স্কুল শুধু চার দেয়াল ছিল না, বরং সেটি ছিল একটি রাস্তা। সেই জীবন থেকে বেরিয়ে আসার রাস্তা, যা সে রোজ নিজের বাড়িতে দেখত। তার বাবা জমিতে মজুরি খাটতেন, রোদে ঝলসানো শরীর, ফাটা হাত, আর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় চোখে ক্লান্তির সাথে অসহায়ত্ব। মা অন্যের বাড়িতে বাসন মেজে কোনোভাবে সংসার চালাতেন। মাঝে মাঝে ইটো বাসনের সাথে মানুষের কটু কথা বা লঞ্ছনাও শুনতে হতো। দারিদ্র্য অমিতের সবচেয়ে বড় সত্য ছিল, কিন্তু সে কখনোই এটাকে নিজের দুর্বলতা হতে দেয়নি। সে জানত যে পরিস্থিতি তাকে ভাঙার পুরো চেষ্টা করবে, কিন্তু যদি সে নুয়ে যায় তবে সারা জীবন নুইয়েই থাকবে। কলেজের দিনগুলিতে অমিতের বিয়ে হয় কাব্যের সাথে। কাব্যও ওই গ্রামেরই মেয়ে ছিল, সহজ সরল, সংসারী, কম কথা বলা, কিন্তু গভীর চিন্তাভাবনা করা মেয়ে। তার মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তি থাকত, যেন পরিস্থিতি যতই কঠিন হোক সে ভেঙে পড়ার পাত্রী নয়। বিয়ে খুব সাদাসিধেভাবে হয়েছিল, না ঢোল বাজনা, না কোনো লোক দেখানো জৌলুস, শুধু দুই পরিবার, কিছু আত্মীয় আর এক নতুন শুরু। সেদিন কাব্য লাল শাড়িতে নিজেকে নয়, বরং নিজের ভবিষ্যৎ দেখেছিল, আর অমিত তার হাত ধরার সময় নিজের কাছে একটি প্রতিজ্ঞা করেছিল। বিয়ের পর অমিত কাব্যকে একটি কথাই বলেছিল, আমি আজ গরিব, কিন্তু একদিন বড় অফিসার হব, শুধু আমার সঙ্গ ছেড়ো না। কাব্য হেসে মাথা নেড়েছিল। সেই হাসিতে কোনো শর্ত ছিল না, কোনো প্রশ্ন ছিল না। তার কোনো পদ বা টাকার লোভ ছিল না। তার ভরসা ছিল নিজের স্বামীর ওপর। কিন্তু বাস্তব জীবন সিনেমার মতো সহজ হয় না। স্বপ্ন দেখা যতটা সহজ, তা সত্যি করা ততটাই কঠিন। অমিত পড়াশুনো শেষ করার পর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দিল। দিন রাত বইয়ে ডুবে থাকত। সকালে চোখ খুলতেই নোটস, রাতে চোখ বন্ধ করার সময়ও মনে প্রশ্ন। কিন্তু প্রতিটি পরীক্ষায় কোনো না কোনো খামতি থেকে যেত, কখনো প্রিলিমসে ফেল, কখনো মেইনসে। প্রতিটি ব্যর্থতার পর সে নিজেকে আরও শক্ত করে বেঁধে নিত। কিন্তু বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। খরচ বাড়তে লাগল, আয় শূন্য। কাব্য কখনো অভিযোগ করেনি। সে খেতে কাজ করতে লাগল, কখনো সেলাই, কখনো অন্যের বাড়িতে ঝাড়ু পোছা। অনেক সময় সে না খেয়ে ঘুমত, কিন্তু অমিতকে কখনো বুঝতে দিত না। তার সামনে সবসময় হাসি ধরে রাখত, যাতে অমিতের সাহস ভেঙে না যায়। সমস্যা তখন শুরু হল যখন সমাজ কথা শোনাতে লাগল। গ্রামের বৈঠকখানা, গলির মোড়, কুয়োর পাড়, সব জায়গায় ফিসফাস শুরু হল। আরে এত লেখাপড়া করে কি লাভ? ঘরে বসে আছে, বউ রোজগার করছে। এর চেয়ে ভালো কোনো চাকরি করা ছেলের সাথে বিয়ে হতো। এই কথাগুলো ধীরে ধীরে অমিতের কানে পৌঁছাতে লাগল। প্রথমে সে না শোনার ভান করল, তারপর চুপচাপ সহ্য করল। কিন্তু ধীরে ধীরে এসে ভেতর ভেতর ভেঙে পড়তে লাগল। তার উপর বাড়ির লোকের চাপ এবার অসহ্য হয়ে উঠল। অমিত আর কতদিন এমন চলবে? প্রতিটি প্রশ্ন তার বুকে তীরের মতো বিঁধত। একদিন কোনো এক কথায় তর্ক শুরু হল। তর্ক এত বেড়ে গেল যে শব্দগুলো বিষের রূপ নিল। রাগের মাথায় অমিত বলে ফেলল, আমার কারণে তোমার জীবন নষ্ট হয়ে গেল। কাব্য যেন স্তব্ধ হয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে জল নয়, বরং ভেঙে পড়ার ছাপ ছিল। সে জানত এই শব্দগুলো রাগের মাথায় বলা হয়েছে, কিন্তু শব্দের আঘাত রাগের চেয়েও বড় হয়। সেদিনই আত্মীয় আর গ্রামবাসীদের চাপে এমন সিদ্ধান্ত হল, যা দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিবাহ বিচ্ছেদ বা তালাক। কাগজে কিছু সই হল, আর বছরের পর বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কাব্য নিজের ক্ষুধা, নিজের স্বপ্ন আর নিজের সম্মান পর্যন্ত বাজি রেখেছিল। যেদিন কাব্য বাপের বাড়ি যাওয়ার জন্য বেরোল, তার কাছে না গয়না ছিল, না টাকা, শুধু একটা ছোট ব্যাগ আর একরাশ যন্ত্রণা,
যাওয়ার সময় সে অমিতের দিকে তাকাল। তার চোখে না কোনো অভিযোগ ছিল, না ঘৃণা। শুধু একটি বাক্য বলল, যদি ভাগ্য সুযোগ দেয় তবে একদিন তোমার নিজের ওপর আফসোস হবে। অমিত কিছু বলতে পারল না, সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কাব্য গ্রামের এক কোণে তৈরি একটি ছোট কুড়ে ঘরে থাকতে শুরু করল। মাটির দেয়াল, ফুটো ছাদ, কিন্তু আত্মসম্মান জীবিত ছিল। গ্রামবাসীদের নজর বদলে গিয়েছিল। তালাকপ্রাপ্তা মেয়ে, এর কাছে বসো না, এই শব্দগুলো তাকে রোজ বিঁধত। কিন্তু কাব্য কারো কাছে অভিযোগ করেনি, সে নিজের কষ্ট চুপচাপ সহ্য করে নিল। অন্যদিকে অমিতের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। বিচ্ছেদের পর বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মায়ের চোখে প্রশ্ন, বাবার নীরবতা আর নিজের ভেতরে অপরাধবোধ। সে নিজেকে সব কিছুর জন্য দোষী মানতে লাগল। এক রাতে সে সিদ্ধান্ত নিল, হয় সব ছেড়ে দেব, নয়তো সব কিছু অর্জন করে ফিরব। সেই রাতে সে ঘুমাল না, শুধু অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে নিজের অতীতের সিদ্ধান্তগুলোকে দোষারোপ করতে থাকল। পরের দিন সকালে সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল, কাউকে না জানিয়ে, কোনো আশ্রয় ছাড়াই। পাটনার রাস্তাঘাট তার সংগ্রামকে খুব কাছ থেকে দেখল। কখনো রেল স্টেশনে রাত কাটল, কখনো কোনো ধাবায় এঁটো বাসন ধুলো, কখনো সারাদিন মজুরির পর বই খোলার শক্তিটুকুও থাকত না। কিন্তু তার হাতে বই সবসময় থাকত। মানুষ হাসত, এত পড়ে কি হবে? অমিত শুধু চুপ থাকত। সে জানত না যে সময় এখনও তার আরও পরীক্ষা নিতে বাকি রেখেছে। বিচ্ছেদের পর অমিতের জীবন যেন একদম খালি হয়ে গিয়েছিল। এমন শূন্যতা যা শব্দে প্রকাশ করা যায় না। যে ঘরে কখনো কাব্যের মৃদু গলার স্বর শোনা যেত, উনুনে বাসনের শব্দ হতো, সকালে তার পায়ের শব্দে দিন শুরু হতো, সেই ঘরে এখন স্রেফ নিস্তব্ধতা বিরাজ করত। দেয়ালগুলো একই ছিল, ছাদও একই ছিল, কিন্তু সেগুলোতে প্রাণ ছিল না, যেন বাড়িটিও কাউকে হারিয়ে ফেলেছে। অমিত যখনই সেই ঘরে একা বসত, তার মনে হতো কাব্য এক্ষুনি কথা বলে উঠবে, এক্ষুনি পেছন থেকে ডাকবে, কিন্তু প্রতিবার উত্তরের বদলে শুধু নীরবতা মিলত। তার সবচেয়ে বেশি ভয় লাগত রাতকে, কারণ রাত হলেই স্মৃতিরা বিনা অনুমতিতে তার সামনে এসে দাঁড়াত। কাব্যের চুপচাপ খাবার বেড়ে দেওয়া, তার ক্লান্ত চোখ, কোনো অভিযোগ ছাড়াই হাসি মুখ, এবং তারপর সেই শেষ দিন, সেই শেষ কথাগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। সেই নিস্তব্ধতা থেকে পালাতেই সে গ্রাম ছেড়েছিল। সে ভেবেছিল জায়গা বদলালে হয়তো কষ্ট কমবে, কিন্তু কষ্ট তো তার সাথেই চলে এসেছিল। পাটনা এমন এক শহর যা স্বপ্ন দেখার সুযোগও দেয়, আবার নির্মমভাবে ভেঙেও দেয়, যেখানে প্রতি মোড়ে আশাও মেলে, আবার হতাশারও দেখা পাওয়া যায়। অমিত যখন প্রথমবার সেখানে পৌঁছল, তখন তার কাছে না কোনো পরিচয় ছিল, না কোনো আশ্রয়, না কোনো আপনজন। প্রথম কয়েকদিন সে রেল স্টেশনে কাটাল। প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝে, ওপর দিয়ে চলে যাওয়া ট্রেনের বিকট শব্দ, অচেনা মানুষের ভিড়, আর তাদের মাঝে নিজেকে আরও বেশি একা অনুভব করা, এটাই তার দুনিয়া হয়ে উঠেছিল। অনেকবার ক্ষুধায় পেট জ্বলে উঠত, চোখের সামনে অন্ধকার নেমে আসত, কিন্তু সে কারোর সামনে হাত পাতার মতো মানুষ ছিল না। দিনের বেলা সে ছোটখাটো কাজ খুঁজত, কখনো ধাবায় বাসন মাজত, যেখানে গরম জলে হাত দিতেই আঙুলগুলো পুড়ে যেত, কখনো গুদামে বোঝা বইত, যেখানে ঘাম আর ক্লান্তি একসাথে ঝরত। সন্ধে হতে হতে সে ক্লান্তিতে ভেঙে পড়ত, শরীর জবাব দিয়ে দিত। কিন্তু রাতে যখন বাকিরা ঘুমিয়ে পড়ত, প্ল্যাটফর্মের আলো ঝাপসা হয়ে আসত, তখন অমিত এক কোণে বসে নিজের বইগুলো খুলে নিত, সেই বইগুলো যাতে সে নিজের ভবিষ্যৎ দেখেছিল। মানুষ তাকে দেখে হাসত, কেউ টিপ্পনি কাটত, কেউ মজা ওড়াত, আরে এই দেখো মজুর খেটে অফিসার হবে। অমিত কিছু বলত না, না রাগ করত, না সাফাই দিত, শুধু চুপচাপ পাতা উল্টাতে থাকত। তার মনে হতো যে শব্দ দিয়ে নয়, সময় দিয়ে জবাব দিতে হবে। একদিন হাড় কাঁপানো শীতের রাতে তার শরীর খুব খারাপ হয়ে গেল। ধুম জ্বরে শরীর কাঁপছিল। স্টেশনে পড়ে থেকে তার অবস্থা শোচনীয় হয়ে উঠল। চোখ খুললে সব ঝাপসা দেখছিল। ঠিক সেই সময় একজন বয়স্ক মানুষ তার দিকে এলেন। সাদা পাঞ্জাবি, সাধারণ পোশাক, চোখে অভিজ্ঞতার গভীরতা, আর মুখে কঠোরতা নয়, বরং আপনপন ভাব ছিল। তিনি তাকে দেখলেন, থামলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, এখানে কেন পড়ে আছো? এই প্রশ্নটি এমন ছিল যেন কেউ তার ভেতরে জমে থাকা যন্ত্রণায় হাত দিয়েছে।
অমিত প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের সামনে কেঁদে ফেলল। তার কান্নায় ছিল বছরের পর বছরের জমানো কষ্ট। সে তার পুরো কাহিনী শুনিয়ে দিল, দারিদ্র্য, স্বপ্ন, পড়াশোনা, কাব্য, বিচ্ছেদ এবং নিজের ভেঙে পড়া। সে বলে চলল এবং বয়স্ক মানুষটি চুপচাপ শুনতে থাকলেন, কোনো বাধা না দিয়ে, কোনো বিচার না করে। তিনি ছিলেন শিবশঙ্কর প্রসাদ, একজন অবসরপ্রাপ্ত প্রফেসর, যিনি জীবনকে বই দিয়ে নয় বরং পরিস্থিতি দিয়ে পড়েছিলেন। তিনি অমিতকে নিজের ছোট ঘরে আশ্রয় দিলেন, দুবেলা খাবার, পরিষ্কার বিছানা আর সবচেয়ে বড় কথা বিশ্বাস দিলেন। এমন বিশ্বাস যা অমিত বহু বছর অনুভব করেনি। তিনি তাকে বললেন, যদি সত্যি কিছু হতে চাও তবে আগে নিজের ওপর বিশ্বাস করতে শেখো। এই কথাগুলো অমিতের মনের গভীরে গেঁথে গেল। এখান থেকেই অমিতের আসল লড়াই শুরু হল। এখন সে শুধু পরিস্থিতির সাথে নয়, নিজের সাথেও লড়ছিল। দিনের বেলা সে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসে পড়ত, বইয়ের পাতায় হারিয়ে যেত। রাতে পুরনো নোটস বানাত, নিজের ভুলগুলো খুঁজত। অনেক সময় বই কেনার টাকা থাকত না, তাই সে শুধু লাইব্রেরিতে বসে থাকত, যেন সেখানে বসে থাকলেই জ্ঞান তার ভেতরে প্রবেশ করবে। অনেক সময় না খেয়ে ঘুমাতে হতো, পেট খালি থাকত কিন্তু চোখে ঘুম থাকত না। সে পড়াশোনা ছাড়েনি। প্রথমবার সে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, ফেল করল। রেজাল্ট দেখার সময় তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। দ্বিতীয়বার দিল, আবার ফেল। এবার মন আরও ভারী হয়ে গেল। তৃতীয়বার দিল, এবার আরও খারাপভাবে ফেল করল। মনে হলো যেন সব পরিশ্রম বৃথা গেল। প্রতিটি রেজাল্টের পর তার কাব্যের মুখ মনে পড়ত। সে ভাবত, আজ যদিও আমার সাথে থাকত তবে হয়তো আমার সাহস আরও বাড়ত। হয়তো সে চুপচাপ এক গ্লাস জল এগিয়ে দিত। কিন্তু এখন আক্ষেপ করে কিছুই বদলানোর ছিল না। একদিন শিবশঙ্করজি তাকে বললেন, হার সেই মানে যে থেমে যায়, তুমি থামোনি। এই কথাটা অমিতের জন্য সাহারা হয়ে গেল। সে আবার উঠে দাঁড়াল। এবার সে নিজের প্রস্তুতির ধরন বদলাল, নিজের ভুলগুলো বুঝল, নিজেকে দোষারোপ করল না, বরং নিজেকে শোধরাল। সে ঠিক করল যে সে এখন শুধু অফিসার হওয়ার জন্য পড়বে না, বরং নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য পড়বে, নিজের সেই অস্তিত্বের জন্য পড়বে যা কোথাও ভেঙে গিয়েছিল। বছর পেরিয়ে গেল। সময় চুপচাপ তার পরীক্ষা নিল। অমিতের চেহারা বদলে গিয়েছিল। চোখে আগের মতো সেই সরলতা ছিল না, কিন্তু এক অদ্ভুত গভীরতা এসেছিল। সে এখন কম কথা বলত, বেশি ভাবত, প্রতিটি সিদ্ধান্ত মেপে নিত। আর তারপর সেই দিনটি এলো। রেজাল্ট বোর্ডে তার নাম ছিল IAS অমিত কুমার। সেই মুহূর্তে না সে খুশিতে চিৎকার করল, না চোখের সামনে সব পরিষ্কার দেখতে পেল, যেন সময় থমকে গেছে। সেদিন সে কোনো উৎসব করল না, না মিষ্টি বিলল, না কাউকে ফোন করল। সে শুধু চুপচাপ শিবশঙ্করজির পায়ের কাছে বসে অঝরে কেঁদে ফেলল। সেই চোখের জল খুশির ছিল, ব্যথার ছিল, সংগ্রামের ছিল। শিবশঙ্করজি তার মাথায় হাত রাখলেন এবং বললেন, এখন মনে রেখো, পদ বড় হয়, কিন্তু মানুষকে তার চেয়েও বড় হতে হয়। ট্রেনিং শেষ হল, প্রথম পোস্টিং মিলল। অমিত সততার সাথে কাজ শুরু করল। কোনো লোক দেখানো ভাব ছাড়াই যেখানেই গেল, মানুষ প্রথমবারের মতো এমন এক অফিসারকে দেখল যে ফাইলের আগে মানুষকে দেখত, যে গরিবের কথা শুনত, যে ক্ষমতাকে সেবা মনে করত। বছরের পর বছর পরিশ্রম সার্থক হল, সময় মোড় নিল। অমিত এখন জেলা শাসক, ডিএম হল। সেই মানুষটি যে কখনো স্টেশনে রাত কাটাত, আজ সরকারি গাড়িতে বসে সিদ্ধান্ত নিত। কিন্তু তার চোখে আজও সেই কুঁড়েঘরটি জীবন্ত ছিল। সেই মাটির দেওয়াল, সেই নিস্তব্ধতা, আর সেই নারী যাকে সে হারিয়ে ফেলেছিল এবং যাকে সে কখনো ভুলতে পারেনি। আর অন্যদিকে গ্রামের সেই শেষ প্রান্তে, যেখানে কখনো তার আর কাব্যের জীবন একসাথে চলার কসম খেয়েছিল, সেখানে এখন শুধু কাব্য ছিল, একা কিন্তু ভেঙে পড়া মানুষ নয়। বিচ্ছেদের পর কাব্য কারও আশ্রয় যায়নি। বাপের বাড়িতেও জায়গা ছিল না, ভাইয়ের নিজের সমস্যা ছিল, মা আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এমতাবস্থায় গ্রামের পঞ্চায়েত তাকে গ্রামের বাইরে ক্ষেতের পাশে পড়ে থাকা একটি পুরনো কুঁড়ে ঘরে থাকার অনুমতি দিয়েছিল। সেই কুঁড়ে ঘর, যেখানে বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত, যেখানে শীতে বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত, যেখানে রাতে প্রদীপ নিভে গেলে অন্ধকার কথা বলত। কিন্তু কাব্য কখনো অভিযোগ করেনি। সকালে সে সবার আগে উঠত, কাছের কুঁয়ো থেকে জল ভরে আনত। তারপর গ্রামের বাচ্চাদের পড়াতে বসে যেত। কোনো ফি নেই,
কোনো নাম নেই, শুধু মন থেকে। বাচ্চারা তাকে দিদিমণি নয়, মা বলে ডাকতে শুরু করেছিল। দিনের বেলা কখনো কারো খেতে কাজ, কখনো কারো ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, যা পেত তাতেই দিন কাটাত। অনেক সময় এমনও হতো যে সারাদিন কাজ করার পরেও খাবার হিসেবে শুধু একটি শুকনো রুটি জুটত। তখন সে সেই রুটি 2 ভাগে ভাগ করে নিত, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ কোনো ক্ষুধার্ত বাচ্চার জন্য। গ্রামবাসীরা শুরুতে তাকে খোঁটা দিত, তালাকপ্রাপ্ত মহিলা, এর কাছে যেও না। কিন্তু সময়ের সাথে সেই লোকেরাই তার কাছে আসতে লাগল। কারো বাচ্চা অসুস্থ হোক, কারো ঘর ভেঙে যাক, সবার আগে নাম নেওয়া হতো কাব্যের, কারণ সে শুনত বিনা প্রশ্নে, বিনা বিচারে। মাঝে মাঝে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, কাব্য কুঁড়েঘরের বাইরে বসে আকাশের দিকে তাকাত। তারার মাঝে সে কোথাও অমিতের মুখ দেখতে পেত, সেই মুখ যা কখনো তার নিজের ছিল। তার চোখে জল চলে আসত, কিন্তু সে তা মুছে ফেলত। যে চলে গেছে তাকে অভিশাপ দিয়ে কী লাভ, সে নিজেকেই বলত। বছর পেরিয়ে গেল, কাব্যের বয়স বাড়তে লাগল, কিন্তু তার মুখের শান্তি একই রইল। পরিশ্রম তার কোমর কিছুটা ঝুঁকিয়ে দিয়েছিল, হাতে ফাটল ধরেছিল, কিন্তু আত্মসম্মান আজও সোজা হয়ে দাঁড়িয়েছিল। একবার গ্রামে বড় দুর্যোগ এলো, বন্যা হল, অনেক ঘর ভেসে গেল, মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। সেই হট্টগোলের মধ্যে কাব্যই ছিল যে বাচ্চাদের নিয়ে উঁচু জায়গায় পৌঁছেছিল, নিজে অভুক্ত থেকে অন্যদের সামলে রেখেছিল। সেদিন গ্রামবাসী প্রথমবারের মতো অনুভব করেছিল এই নারী দুর্বল নয়। পরে যখন সরকারি সাহায্য এলো, কাব্য তালিকায় নিজের নাম লেখায়নি, বলেছিল যাদের ঘর ভেসে গেছে আগে তাদের দিন। ধীরে ধীরে তার কুঁড়েঘরটি শুধু থাকার জায়গা রইল না, সেটি ভরসার স্থান হয়ে উঠল। কিন্তু শরীর আর সাথ দিচ্ছিল না। ক্রমাগত পরিশ্রম, অপুষ্টি আর বয়স সব কিছুর প্রভাব দেখা দিতে লাগল। একদিন ক্ষেত থেকে ফেরার পথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্রামবাসীরা তাকে তুলে কুঁড়েঘরে আনল। ডাক্তার অনেক দূরে, ওষুধ ছিল না। জ্ঞান ফিরতেই কাব্য প্রথম প্রশ্ন করল, বাচ্চারা ঠিক আছে তো? সেই রাতে সে অনেকক্ষণ কাঁদল, ব্যথায় নয়, একাকিত্বে। সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। একটি সরকারি গাড়ি গ্রামে আসছে, ভিড় জমেছে, আর সেই ভিড়ের মাঝে অমিত। সে ধরফর করে উঠে বসল, ঘামে ভিজে গেছে শরীর। না, এখন আর না, সে নিজেকে বলল। সে জানত না যে এই স্বপ্ন কোনো কল্পনা নয়, বরং আগত সময়ের পদধ্বনি ছিল। কাব্য আজও সেই কুঁড়েঘরেই ছিল। না তার কাছে টাকা ছিল, না ক্ষমতা, না পরিচয়। কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা বড় বড় অফিসারদের কাছেও থাকে না, মানবতা। সময়ের সবচেয়ে বড় খেয়াল এটাই যে সে মানুষকে সেখানেই নিয়ে গিয়ে দাঁড় করায় যেখান থেকে সে কখনো পালিয়ে পথ বদলেছিল। সেদিন পুরো জেলায় তোলপাড় ছিল, খবর ছড়িয়েছিল, নতুন ডিএম সাহেব গ্রাম পরিদর্শনে আসছেন। সরকারি গাড়ি, পুলিশের জিপ, অফিসার, কর্মচারী, গ্রামের মানুষ এমন দৃশ্য আগে কখনো দেখেনি। সবাই নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিল, কারো মনে আশা, কারো মনে ভয়। ঠিক সেই গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো কুঁড়েঘরে কাব্য জ্বরে পুড়ছিল। সে শোরগোল শুনল, গাড়ির আওয়াজ পেল, কিন্তু ওঠার শক্তি ছিল না। সে শুধু খাটিয়ায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, যেখান থেকে জলের ফোঁটা টপকাচ্ছিল। গ্রামের প্রধান দৌড়ে এলেন, কাব্যবোন, ডিএম সাহেব গ্রামে এসেছেন, গরিবদের অবস্থা দেখতে বেরিয়েছেন। কাব্য আলতো করে চোখ খুলল। তার মুখে কোনো ঔৎসুক্য ছিল না, সে শুধু এতটুকুই বলল, ভালো কথা, কারো উপকার হোক। ওদিকে কালো কাঁচওয়ালা সরকারি গাড়ি গ্রামের শেষ মোড়ে এসে থামল। দরজা খুলল, ডিএম সাহেব নিচে নামলেন। সাদা শার্ট, সাধারণ প্যান্ট, মুখে কঠোরতা আর চোখে শৃঙ্খলা, পুরো প্রশাসন তার পেছনে। অমিত, সেই অমিত যে একদিন এই গ্রাম থেকে খালি হাতে বেরিয়েছিল। সে চারপাশ দেখছিল, কাঁচা ঘর, ক্ষুধার্ত মুখ, নগ্ন পায়ের শিশু, সবকিছু তাকে বিঁধছিল। হঠাৎ তার নজর সেই কুঁড়েঘরের ওপর পড়ল। বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, পা নিজে থেকেই সেই দিকে এগিয়ে গেল। প্রধান ঘাবড়ে গেলেন, সাহেব, এই কুঁড়েঘরটা খুব পুরনো, এখানে। অমিত হাত তুলে তাকে থামিয়ে দিল, এখান থেকেই শুরু করব। ভিড় স্তব্ধ হয়ে গেল। অমিত কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েছিল, সেই কুঁড়েঘর যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়েছিল। ভেতর থেকে কোনো মহিলার মৃদু কাশির শব্দ এলো। অমিত বলল, কেউ আছেন?
কাব্যের চোখ খুলে গেল। এই আওয়াজ! সে পাশ ফিরল। হৃৎস্পন্দন বেড়ে গেল। কুড়েঘরের দরজা খুলল। অমিত ভেতরে এলো। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভাব, ওষুধের গন্ধ, আর সামনে এক দুর্বল নারী। শুকনো ঠোঁট, ক্লান্ত চোখ। অমিত এক মুহূর্ত দেখল, আর পরের মুহূর্তেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কাব্য! কাব্য তার দিকে তাকাল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। না কেউ কাঁদল, না কেউ কথা বলল। শুধু চোখ কথা বলছিল। কাব্য চিনতে পেরেছিল। সে ডিএম দেখছিল না, সে নিজের ফেলে আসা জীবন দেখছিল। অমিতের গলা শুকিয়ে গিয়েছিল, তার গলা কাঁপছিল। তুমি তুমি এখানে? কাব্য এক চিলতে ম্লান হাসি নিল, সেই পুরনো হাসি। বাইরে ভিড় জমেছিল, অফিসাররা কিছু বুঝতে পারছিল না। অমিত চারপাশ দেখল, কুঁড়ে ঘর, ভাঙা ছাদ, খালি বাসন। তার চোখ ভিজে এলো। তার মনে পড়ল, এই নারী একদিন তার জন্য না খেয়ে ঘুমাত, আর আজ সে ডিএম, আরও এই অবস্থায়। অমিত হঠাৎ নিচু হল। সবার সামনে সে কাব্যের পা ছুঁয়ে প্রণাম করে নিল। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। প্রধানের মুখ হাঁ হয়ে রইল। অফিসারদের চোখ ছলছল করে উঠল। অমিতের গলা ভেঙে আসছিল। আমি অফিসার তো হয়ে গেলাম, কিন্তু মানুষ হতে অনেক দেরি করে ফেললাম। কাব্যের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ধীর স্বরে বলল, উঠে দাঁড়ান সাহেব, লোকে দেখছে। অমিত মাথা নিচু করে নিল। সেই মুহূর্তে না সে ডিএম ছিল, না সে বড় মানুষ। সে ছিল শুধু একজন অপরাধী মানুষ। গ্রামের সেই ছোট্ট কুঁড়েঘরের সামনে সেদিন সময় যেন থমকে গিয়েছিল। ডিএম অমিত তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার কাঁধে তারার চমক ছিল, কিন্তু চোখে শুধু অনুশোচনার ধোঁয়াশা। কাব্য ধীরে ধীরে নিজেকে সামলাল এবং খাটিয়া থেকে উঠে বসল। তার শরীর দুর্বল ছিল, কিন্তু গলায় সেই পুরনো দৃঢ়তা ছিল। অতীতকে আঁকড়ে ধরে থাকলে বর্তমান বদলায় না, কাব্য খুব শান্ত স্বরে বলল। যা হওয়ার ছিল তা হয়ে গেছে অমিত। এখন তুমি তোমার পথে আছো, আর আমি আমার। অমিতের চোখ দিয়ে জল পড়তে লাগল। প্রথমবারের মতো সে মন খুলে কাঁদছিল, না অফিসারের মতো, না শক্ত মানুষের মতো, বরং এমন এক মানুষের মতো যে অনেক দেরিতে সত্যকে চিনতে পেরেছে। সে কাঁপা গলায় বলল, আমি তোমার কাছে কিছু চাইছি না কাব্য, না সঙ্গ, না ক্ষমা। শুধু এইটুকুই চাই যে আজ আমি যা কিছু হয়েছি তাতে তোমার ত্যাগের ঋণ যেন শোধ করতে পারি। কাব্য তার দিকে তাকাল। তার চোখে না রাগ ছিল, না আশা, শুধু এক গভীর বোঝাপড়া ছিল। ঋণ শোধ করার জিনিস নয় অমিত, সে বলল, ওটা স্মৃতি হয়ে থেকে যায়। অমিত সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল। সে অফিসারদের ডাকল। গ্রামেই সেদিন আদেশ জারি হল। কুঁড়েঘরের জায়গায় পাকা বাড়ি হবে, গ্রামে স্কুল খুলবে, একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র হবে, আর অনাথ শিশুদের জন্য ছাত্রাবাস। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা তখন ঘটল যখন অমিত বলল, এসব কিছুর নাম হবে কাব্য দেবী ট্রাস্ট। কাব্য সঙ্গে সঙ্গে বারণ করল। আমার নাম চাই না, সে বলল। যদি কিছু করতেই হয় তবে নাম ছাড়া করুন। অমিত মাথা নিচু করল। ঠিক আছে, কিন্তু এসব আপনার কারণেই হবে। সেদিনের পর অমিত অনেকবার গ্রামে এসেছে, কিন্তু প্রতিবার গাড়ি ছাড়া, লোকলস্কর ছাড়া। সে কুঁড়েঘরের বাইরে বসে বাচ্চাদের পড়তে দেখত, গ্রামের বয়স্ক মহিলাদের সাথে কথা বলত, আর কাব্যের শুধু খোঁজ খবর নিয়ে নিত। না কোনো সম্পর্ক পুনরায় জোড়া হল, না কোনো প্রতিশ্রুতি দেওয়া হল। কাব্য কখনো সাথে ফেরার কথা বলেনি, অমিত কখনো জেদ করেনি। দুজনেই নিজেদের জায়গায় মানুষ হওয়াকেই বেছে নিয়েছিল। কয়েক মাস পর কাব্যের শরীর হঠাৎ খুব খারাপ হল। এবার অমিত তাকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে ভর্তি করাল। চিকিৎসা হল, কাব্য বেঁচে গেল। যখন তার জ্ঞান ফিরল, অমিত বাইরে বেঞ্চে বসেছিল। ফাইল নেই, মোবাইল নেই, শুধু শূন্য দৃষ্টি। কাব্য ম্লান হেসে বলল, আজ যদি তুমি এসব করতে পারছ, তবে অন্য কোনো মেয়ের জীবন ভাঙতে দিও না। অমিতের চোখ আবার ভরে এলো। সে মাথা নেড়ে বলল, কথা দিচ্ছি। সময় পেরিয়ে গেল, গ্রাম বদলে গেল। বাচ্চারা পড়তে শুরু করল, মানুষ চিকিৎসা পেতে লাগল। কুঁড়েঘর এখন একটি সাধারণ পাকা বাড়ি হয়ে উঠেছে। কিন্তু কাব্য সেই সরলতাই বজায় রাখল, সেই প্রদীপ, সেই নিস্তব্ধতা, সেই মানবতা। আর অমিত, সে একজন ভালো ডিএম হল, কিন্তু তার চেয়েও বেশি সে একজন ভালো মানুষ হয়ে উঠল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সাফল্য যদি সম্পর্ককে মারিয়ে পাওয়া যায়, তবে তা অসম্পূর্ণ। মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার ব্যবহার দিয়ে হয়।
আর কখনো কখনো জীবন আমাদের উঁচুতে শুধু এজন্যই পৌঁছায় যাতে আমরা নিচে উঁকি দিয়ে দেখতে পারি যে আমরা কাকে পেছনে ফেলে এসেছি। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছেন যিনি কঠিন সময়ে আপনার পাশে দাঁড়িয়েছিলেন? আপনি কি কখনো তাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন? যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে এটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমনই সত্য এবং আবেগঘন গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ কখনো কখনো একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে।